আজকে আমাদের টপিকস হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তো এটাতে আমাদের প্রথমে যেটা ইন্ট্রোডাকশানে হচ্ছে এটা আসলে একটা ক্রনিক একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন। আমরা গত লেকচারে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আলাপ করেছি, আর আজকে হলো যে এটা একটা অ্যাকিউট, সেটা ছিল একটা অ্যাকিউট কন্ডিশন, এটা হচ্ছে একটা ক্রনিক কন্ডিশন। একটু কজে পার্থক্য আছে এবং ম্যানেজমেন্টে তো অবশ্যই পার্থক্য আছে এবং ডিস্ট্রিবিউশনেও পার্থক্য আছে, পেশেন্টস ডিস্ট্রিবিউশনে। তাহলে ওখানে কি হয় যে ফাইব্রোসিস ডেভেলপ করে। আসলে যে কোনো ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশনই আসলে ফাইব্রোসিস ডেভেলপ করে, এবং যেটা হয় যে প্যানক্রিয়েটিক যে এক্সোক্রাইন টিস্যু আছে সেটা ডিস্ট্রাকশন হতে থাকে, এবং এটা যখন আস্তে আস্তে ডিস্ট্রাকশন হতে থাকে তখন দেখা যায় যে একটা পর্যায়ে ডায়াবেটিস মেলাইটাসও অ্যাপিয়ার করতে পারে। তো এটার যে কেন হয় একদম আমরা যদি এক্স্যাক্টলি বলতে চাই, তা প্যাথোফিজিওলজি আসলে খুব মানে প্রিসাইসলি আন্ডারস্টুড না, ইল আন্ডারস্টুড। যদি ওয়েস্টার্ন কান্ট্রির কথা চিন্তা করি তাহলে অ্যারাউন্ড 80% কেসেস আসলে অ্যালকোহল মিসইউজের জন্য হয়। আর সাউদার্ন ইন্ডিয়ান যেই ডাটা আমাদের কাছে আছে তাতে দেখা যায় যে নন অ্যালকোহলিক্সদের জন্য ম্যালনিউট্রিশন, ডেফিসিয়েন্সি অফ স্ট্রেস এলিমেন্টস অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড কাসাভা কনজাম্পশন, এগুলি আসলে ক্রনিক প্যানক্রিয়েটাইটিসের কজ হিসেবে কাজ করে। তো এই মুহূর্তে আসলে আমাদের দেশে বলার সুযোগটা কম যে আমাদের দেশে যাদের প্যানক্রিয়েটাইটিস হয় বা হয় সেটার কারণটা কি, ডেটা নাই। আমরা অ্যাজিউম করতে পারি যেহেতু ওয়েস্টার্ন সাউদার্ন ইন্ডিয়ানদের সাথে আমাদের কিছুটা সিমিলারিটিস আছে, তো আমাদের ওটা একটা কারণ হতে পারে। তাহলে এখানে একটা জিনিস অবশ্য নোট করা যায় যে আমাদের দেশে আসলে অ্যালকোহল কনজাম্পশনটা ওভাবে নাই। তো ফলে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেটা যাচ্ছে যে অ্যালকোহল মিসইউজ, আসলে কনজাম্পশন ঠিক না, অ্যালকোহল মিসইউজ 80% ক্ষেত্রে ক্রনিক প্যানক্রিয়েটাইটিসের জন্য রেসপন্সিবল বা অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক প্যানক্রিয়েটাইটিস, যেটা আসলে আমাদের দেশে ওভাবে নাই। সো এবং আমরা যদি দেখি যে আমাদের দেশে আসলে ক্রনিক প্যানক্রিয়েটাইটিস অসুখটাও হয়তো বা একটু কম, আমাদের ডেটা নাই, কিন্তু আমরা যদি নিজেদের অবজারভেশনটাকে ইউজ করি, কিন্তু আমাদের কাছে এক্সাক্ট ডেটাটা নাই। তো আমাদের এটার কারণ কি কি, এখন যদি সবগুলি কারণ আমরা দেখি, তো একটা আসলে সব যদি আমরা ভুলেও যাই একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যালকোহল। যে অ্যালকোহলই যেহেতু আসলে মোস্ট কমন কজ, ফলে আমরা ক্রনিক প্যানক্রিয়েটাইটিসের ক্ষেত্রে সব কিছু ভুলে গেলেও আসলে অ্যালকোহলটা মনে রাখতে হবে। এবং অ্যালকোহলটা আসলে টক্সিক মেটাবলাইটসদের মধ্যে আর কি, অ্যালকোহল, টোবাকো, হাইপারক্যালসিমিয়া, ক্রনিক কিডনি ডিজিজ। দ্বিতীয় কমন কজই হলো ইডিওপ্যাথিক, যে আমরা আসলে এক্স্যাক্টলি জানি না কেন হচ্ছে, কিন্তু ক্রনিক প্যানক্রিয়েটাইটিস হচ্ছে। কিছু জেনেটিক কন্ডিশনে হয়, যেটাকে বলা হয় হেরিডিটারি প্যানক্রিয়েটাইটিস, অথবা সিস্টিক ফাইব্রোসিসও হতে পারে। অটো ইমিউন, যে কোনো অটো ইমিউন কন্ডিশনে আইসোলেটেড প্যানক্রিয়েটাইটিস হতে পারে, অথবা অন্য অটো ইমিউন ডিজিজের পার্ট হিসেবেও প্যানক্রিয়েটাইটিস ডেভেলপ করতে পারে। রিকারেন্ট প্যানক্রিয়েটাইটিস হতে পারে, রিকারেন্ট অ্যাকিউট থেকে দেন ক্রনিক প্যানক্রিয়েটাইটিস ডেভেলপ করলো। অবস্ট্রাকটিভ যদি কোনো নিউপ্লাসিয়া থাকে বা টিউমার থাকে সেই ক্ষেত্রে, অথবা স্ফিংটার অফ ওরিস স্টেনোসিস, অথবা প্যানক্রিয়াস ডিভিসাম যদি থাকে। তার মানে হলো আমাদের ওভারঅল কারণ যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে যে টক্সিক যদি কোনো থাকে, তো অ্যালকোহল আসলে যদি মিস ইউজ হয় তো সেই ক্ষেত্রে এটাকে টক্সিক মেটাবলাইটস কনসিডার করা যায়। টোবাকো, হাইপারক্যালসিমিয়া, ক্রনিক কিডনি ডিজিজ। ইডিওপ্যাথিক যদি হয়, ইডিওপ্যাথিক তো ইডিওপ্যাথিকই, জেনেটিক, অটো ইমিউন এবং অবস্ট্রাকটিভ কজ। তাহলে ইটিওলজিটাকে এইখানে আপনারা স্লাইডটা দেখছেন যে কি কি, আবার একটু যদি সহজভাবে নেই। ক্রনিক অ্যালকোহলিজম, হেরিডিটারি ডিসঅর্ডার, হাইপারট্রাইগ্লিসারাইডিমিয়া অথবা হাইপারক্যালসিমিয়া, বিলিয়ারি ট্র্যাক্ট ডিজিজ, গলস্টোন, সার্টেন মেডিকেশন যেমন ধরেন অ্যাজাথিওপ্রিন, ভাইরাল ইনফেকশন আননোন। আমরা এইটাকে আবারও একটু, এই স্লাইডটা আমি আবারও রিপিট করছি, সেটা হচ্ছে কি, মানে এই সবগুলি আসলে মনে রাখা তো মুশকিল, কিন্তু আপনারা যদি মানে এইটুকু মনে রাখতে পারেন যে ক্রনিক অ্যালকোহলিজম, কিছু হেরিডিটারি কজ, দুইটা মেটাবলিক কজ যদি মনে রাখেন, যেমন হাইপারট্রাইগ্লিসারাইডিমিয়া এবং হাইপারক্যালসিমিয়া,
biliary tract disease, gallstone, certain medication, ভাইরাল ইনফেকশনস এবং আননোন। এখানে আমরা মোটামুটি 6টা বা 7টা কারণ এখানে আছে। আমার মনে হয় যে আগের আমরা অনেকগুলি কারণের চেয়ে এই 6-7টা কারণ যদি আমরা মনে রাখি সেটা অনেকটুকুই কভার করে ফেলে। আপনি যদি ক্রনিক অ্যালকোহলিজম মনে রাখেন, আপনি ধরে নিতে পারেন যে মোটামুটি আপনি 80% কজ মানে বিবেচনায় নিয়েছেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ আসলে, যে কোনো একটা অসুখের ক্ষেত্রে আসলে দেখা যায় অনেক সময় 1টা 2টা 3টা বা 4টা কজই গুরুত্বপূর্ণ। যেমন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আমরা 4টা কজ বলেছিলাম, ওই 4টা কজ আসলে অলমোস্ট 80-90% কভার করে ফেলে। তো এই জিনিসগুলি গুরুত্বপূর্ণ, যে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণটা বাদ দিয়ে গেলেন নাকি। এখানে আসলে প্যাথোফিজিওলজিটা কি, প্রথমেই যে কথা হচ্ছে যে প্যাথোফিজিওলজিটা আসলে ওয়েল আন্ডারস্টুড না, যে একটু ইল ডিফাইন। তারপরেও যেটা হয় যে সবগুলি প্যাথোফিজিওলজি গিয়ে এন্ড পয়েন্টটা কী হয়, যে একটা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, টক্সিক মেটাবলিক প্রোডাক্ট তৈরি হয়, নেক্রোসিস, ফাইব্রোসিস, এই প্রসেসটা চলতে থাকে, রিকারেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়, ডাক্ট অবস্ট্রাকশন। তার মানে আপনি যদি অ্যালকোহল অথবা স্মোকিং দেন, স্মোকিং যদি কজ হয় সেক্ষেত্রে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হবে। যদি আপনি কারণটা যদি ইডিওপ্যাথিক হয়, দেয়ার মাইট বি সাম টক্সিক মেটাবলাইটস। যদি জেনেটিক হয় তাহলে নেক্রোসিস, ফাইব্রোসিস একটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। যদি অটো ইমিউন হয় তাহলে রিকারেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস দিয়ে হবে। অবস্ট্রাকটিভ যদি হয় তাহলে ডাক্ট অবস্ট্রাকশন হবে। তাহলে আমাদের মেকানিজম কী কী? অক্সিডেটিভ স্ট্রেস, টক্সিক মেটাবোলাইট, নেক্রোসিস, ফাইব্রোসিস, রিকারেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ডাক্ট অবস্ট্রাকশন। এভাবে সবগুলি মেকানিজম থেকে আলটিমেটলি যেটা হবে যে আমাদের ওখানে ফাইব্রোসিস ডেভেলপ করবে, এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলি ডিস্ট্রাকশন হতে থাকবে, এবং যত প্যানক্রিয়াস ডিস্ট্রাকশন হতে থাকবে তত আমাদের দেখা যাবে প্যানক্রিয়াটিক ফাংশনটা ইম্পেয়ার্ড হতে থাকবে। ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে দেখা যাবে যে অ্যাবজর্পশন, মেটাবলিজম এগুলিতে সমস্যা দেখা দিবে। আলটিমেটলি আমাদের সিমটমস অ্যাপেয়ার করবে। সিমটমসটা আসলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের অ্যাপেয়ার করবে। আদারওয়াইজ যেই নেক্রোসিস হচ্ছে, যদি রিকারেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয় তাহলে বারবার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ম্যানিফেস্টেশনস আসবে। যদি দেখা যায় যে যেই এনজাইম ডেফিসিয়েন্সি হয় তাহলে সেই এনজাইমের ডেফিসিয়েন্সির ফিচার্স আসবে। এভাবে আস্তে আস্তে ফিচার্সটা আসতে থাকবে, এভাবে আস্তে আস্তে আসলে অসুখটা ডেভেলপ করতে থাকবে। তো এখানে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স কি? ক্লিনিক্যাল ফিচার্স যদি আমরা দেখি, যে ইউজুয়ালি মিডল এজড অ্যালকোহলিক ম্যান, তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অলমোস্ট অল পেশেন্ট প্রেজেন্ট উইথ অ্যাবডোমিনাল পেইন, and in 50% cases there are history or presence of acute pancreatitis. In 35% cases slowly progressive chronic pain. In 15% cases no pain present with diarrhea. Pain may be relieved by leaning forward or by drinking alcohol. এই যে পেইন রিলিফের যেই পজিশনটা, এটাকে আমরা অন্য একটা নামেও বলি অনেক সময়, যে মোহামেডান প্রেয়ার পজিশন, যে মুসলিমরা নামাজ পড়ার সময় যেভাবে বেঁকে মানে ঝুঁকে পড়ে, এই ঝুঁকে যদি পড়ে লিনিং ফরওয়ার্ড, তাহলে দেখা যায় যে পেইনটা হয়তো বা কমে আসতেছে। আবার অ্যালকোহল কনজাম্পশন করলেও পেইনটা কমে আসে। তো এটাও একটা ক্যারেক্টারিস্টিক্স ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের। আরেকটা এখানে একটা খুব সিম্পল সূত্র মনে রাখা যায়, যেহেতু আমাদের প্যানক্রিয়াটিক ফাংশন ইম্পেয়ার্ড হচ্ছে, তার মানে হচ্ছে যে আমাদের ম্যালঅ্যাবজর্পশনের ফিচার্স দেখা দিতে পারে। ইউজুয়ালি পেশেন্ট আসলে ওয়েট লস নিয়ে প্রেজেন্ট করতে পারে, মোস্ট কমন ম্যানিফেস্টেশনস। কারণ বেশ কিছু কারণ আছে। একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া ডিজিজ প্রসেসের জন্য হতে পারে, অ্যালকোহলিজমের জন্য হতে পারে, এবং অনেক সময় দেখা যায় যে যারা আসলে অ্যালকোহলিক তারা অনেক দেখা যায় যে অ্যালকোহল ছাড়া অন্য কিছু ইনটেক করতে খুব একটা আগ্রহী হয় না। এটা অবশ্য অনেক সিভিয়ার ক্ষেত্রে। সো অ্যানোরেক্সিয়া। আরেকটা হতে পারে যে যাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে তাদের একটা পোস্ট প্র্যান্ডিয়াল অ্যাবডোমিনাল পেইন হয়। তো যেহেতু খাবার পরে পেটে ব্যথা হয়, তো ওদের মধ্যে একটা ভীতি কাজ করে যে খাবো, খাইলেই পেটে ব্যথা হবে, তো একদম প্রয়োজন ছাড়া খেতে চাচ্ছে না।
ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে, ম্যাল অ্যাবজর্পশন কারণ হচ্ছে আপনার প্যানক্রিয়েটিভ প্যানক্রিয়েটিক ফুললি ফাংশনিং না, সো আমরা ডাইজেস্টিভ এনজাইম যেটা প্যানক্রিয়াস থেকে আসার কথা সেটা আমরা পর্যাপ্ত পাচ্ছি না। ডায়াবেটিস ডেভেলপ করতেছে, ডায়াবেটিস ডেভেলপ করবে যদি আমার প্যানক্রিয়াস সিক্রেশনটা আরও কম্প্রোমাইজ করে এবং শেষ আর অ্যাডিকুয়েট ইনসুলিন না থাকে। স্টিয়াটুরিয়া ডেভেলপ করে যদি 90% অফ দ্য এক্সোক্রাইন টিস্যু ডেস্ট্রয়েড হয়ে যায়, তো তখন দেখা যাবে যে আমাদের স্টিয়াটুরিয়াও ডেভেলপ করতেছে, মানে ফ্যাট আর অ্যাবজর্ব হচ্ছে না। প্রোটিন ম্যাল অ্যাবজর্পশন ইন মোস্ট অ্যাডভান্স কেসেস আরও পরে। ডায়াবেটিস হয় কত হয় 30% অফ অল পেশেন্টসের অ্যান্ড 70% ইন ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়েটাইটিস। যদি ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়েটাইটিস হয় তাহলে 70% ক্ষেত্রে আমাদের দেখা যাবে ডায়াবেটিস ডেভেলপ করবে। তো ক্লিনিক্যাল ফিচার্সটা আসলে ডিপেন্ড করতেছে পেশেন্টের কোন স্টেজে প্রেজেন্ট করতেছে এবং কোন ইসে আসতেছে। তো সেই হিসাবে তো আমাদের ক্লিনিক্যাল ফিচার্সকে আমরা যদি প্রথম থেকে দেখি যে আমরা যদি একটা পেশেন্ট কাদের চিন্তা করব, ইউজুয়ালি মিডল এজের অ্যালকোহলিক মেন, কিন্তু এছাড়া অন্য যে কেউই আসতে পারে। দেন ইউজুয়ালি ম্যালনরিশড হতে পারে, কারণ অ্যানোরেক্সিয়া থাকে, ম্যাল অ্যাবজর্পশন থাকে, ফুড অ্যাভয়েডেন্স থাকে, স্টিয়াটুরিয়া থাকতে পারে, প্রোটিন ম্যাল অ্যাবজর্পশন থাকতে পারে, ডায়াবেটিস মে বি প্রেজেন্ট। ক্লিনিক্যাল ফিচার্সে আমরা কী পাবো? থিন ম্যালনরিশড পেশেন্ট, এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস, স্কিন পিগমেন্টেশন ওভার অ্যাবডোমেন অ্যান্ড ব্যাক। এটা হয় হলো যে ক্রনিক হট ওয়াটার ব্যাগ ব্যবহার যদি করা হয় যে পেইন রিলিফের জন্য, তখন অ্যালকোহল এবং স্মোকিং রিলেটেড অন্যান্য ডিসঅর্ডারও থাকতে পারে। তো দেন হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ক্রনিক প্যানক্রিয়েটাইটিস? একটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়েটাইটিস, তার ক্লিনিক্যাল ফিচার্স, এবং তার সাথে এটার জন্য আবার কি কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে। সিউডোসিস্ট, প্যানক্রিয়েটিক অ্যাসাইটিস, অবস্ট্রাকটিভ জন্ডিস, ডিউডেনাল স্টেনোসিস, পোর্টাল অর স্প্লেনিক ভেন থ্রোম্বোসিস, পেপটিক আলসার্স। নাও হাউ টু ইনভেস্টিগেট এ পেশেন্ট? তো ইনভেস্টিগেশনস যখন আমরা করতে যাব তখন আমাদের কয়েকটা প্রিন্সিপাল মাথায় রাখতে হবে যে কিসের উপর ভিত্তি করে আমরা ইনভেস্টিগেশনস করব। প্রথম কথা হচ্ছে ফার্স্ট টু ডায়াগনোস প্যানক্রিয়েটাইটিস, দেন প্যানক্রিয়েটিক ফাংশনটা আমাদের ডিফাইন করতে হবে, দেন ইফ দেয়ার ইজ এনি অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিস। তার মানে হচ্ছে যে প্রথমে আমাদের হচ্ছে প্যানক্রিয়েটাইটিসের ডায়াগনোসিসের জন্য টেস্ট, দেন আসলে প্যানক্রিয়েটিক ফাংশন কতটুকু আছে সেটা বোঝার জন্য, এবং দেন যদি কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিস থাকে সেটা বের করার জন্য, অথবা অন্য কোনো কজ যদি থাকে সেটা বের করার জন্য। তো ডায়াগনোসিসের জন্য আসলে একদম এক নিঃশ্বাসে বলে যাওয়া যায় আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এক্স রে, ম্যাগনেটিক রেজোনেন্স, কোলাঞ্জিও প্যানক্রিয়েটোগ্রাফি, এমআরসিপি বলে সংক্ষেপে, অথবা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। তো মোট কথা হচ্ছে যে আপনাকে ইমেজিং করতে হবে। দেন প্যানক্রিয়েটিক ফাংশনটা আসলে আমরা কীভাবে ডিফাইন করতে পারি? একটা হচ্ছে যে আমরা একদম প্যানক্রিয়েটিক জুস কালেকশন করতে পারি আফটার সিক্রেটিন ইনজেকশন, কিন্তু এটা আসলে খুব রেয়ারলি ব্যবহার করা হয়। আর যেসব আছে প্যানক্রিওলাইল টেস্ট, ফিকাল প্যানক্রিয়েটিক ইলাস্টেজ, সেগুলি খুব যে অ্যাভেলেবল তা না, বাট এগুলি ব্যবহার করা যেতে পারে। এখন আমরা আসি হচ্ছে ম্যানেজমেন্টের জন্য। তো ম্যানেজমেন্টে আমাদের কি আসবে? এখানেও আসলে আপনাকে কয়েকটা প্রিন্সিপালের উপর আগাতে হবে। কি কি? যেমন প্রথমে অ্যালকোহল মিসইউজকে অ্যাবস্টেইন করতে হবে, পেইন রিলিফ, ম্যাল অ্যাবজর্পশনের ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনস। তো অ্যালকোহল মিসইউজকে আমরা কীভাবে ট্রিটমেন্ট করব? আসলে এটা মানে এক কথায় শেষ, অ্যালকোহল অ্যাভয়েডেন্স করতে হবে। অ্যালকোহল যদি পেশেন্ট, ক্রনিক প্যানক্রিয়েটাইটিসের পেশেন্ট যদি অ্যালকোহল ইনটেক বন্ধ করে, তাহলেই আসলে এটা ডিজিজ প্রোগ্রেশনটাকে হল্ট করা যায় এবং পেইনও কমে আসে। দেন আসে হচ্ছে আমাদের পেইন রিলিফ। পেইন রিলিফের জন্য আমরা আসলে অ্যানালজেসিক্স ব্যবহার করতে পারবো। এই অ্যানালজেসিক্স অনেক ধরনের আছে, এটা জুডিশিয়ালি ব্যবহার করতে হবে। আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিতে পারি, আমরা অপিয়েটসও দিতে পারি। অপিয়েটসের প্রবলেম হচ্ছে যে এটা আবার এডিকশনের একটা রিস্ক তৈরি করতেছে। অন্য অ্যানালজেসিক্স যেমন হচ্ছে প্রিগাবালিন অথবা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট লো ডোজে দেওয়া যেতে পারে।
অরাল প্যানক্রিয়েটিক এনজাইম সাপ্লিমেন্টস, এই এনজাইম সাপ্লিমেন্টসটা অনেক সময় দেখা যায় যে পেইন রিলিফ করতে পারে, এবং যদি পেইন রিলিফ হয় সেক্ষেত্রে আমাদের অ্যানালজেসিক্সের প্রয়োজনীয়তাটা কমে আসে। সার্জিক্যাল আর এন্ডোস্কোপিক থেরাপি যদি প্রয়োজন হয়, যদি আমরা কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি পাই। আরও সিভিয়ার ক্ষেত্রে সিলিয়াক প্লেক্সাস নিউরোলাইসিস, টোটাল প্যানক্রিয়েটেক্টমি করতে হতে পারে। এখন ম্যাল অ্যাবজর্পশনের জন্য আমরা কি করতে পারি? ম্যাল অ্যাবজর্পশনের জন্য যেটা, ডায়েটারি ফ্যাট রেস্ট্রিকশন, সাপ্লিমেন্টারি medium chain TG in malnourished patient, oral pancreatic enzyme supplements, proton pump inhibitor is added to optimize duodenal pH. দেন আসতেছে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনসের জন্য। ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনসকে আমাদের সার্জিক্যাল অথবা এন্ডোস্কোপিক থেরাপি প্রয়োজন হতে পারে যদি সিউডোসিস থাকে, অ্যাসাইটিস থাকে এবং কমন বাইল ডাক্ট অর ডিউডেনাল স্ট্রিকচার থাকে, সেটাকে রিলিভ করার চেষ্টা করতে হবে। ট্রিটমেন্ট ফর অ্যালকোহল অ্যান্ড স্মোকিং রিলেটেড ডিজিজ, ট্রিটমেন্ট অফ দ্য কনসিকোয়েন্স অফ সেলফ নেগলেক্ট, ট্রিটমেন্ট অফ ম্যালনিউট্রিশন। সো আমরা যখন কমপ্লিকেশনসের ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট একটা হচ্ছে স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি থাকলে সেটাকে কারেকশন করার চেষ্টা করতে হবে, বোথ সার্জিক্যালি অথবা এন্ডোস্কোপিক্যালি। এবং অ্যালকোহল এবং টোবাকো যেহেতু একটা ইটিওলজি, সো অ্যালকোহল এবং টোবাকোর জন্য যে কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে, অন্যান্য যে কমপ্লিকেশনসগুলি আছে সেগুলি ট্রিটমেন্ট করতে হবে। সেলফ নেগলেক্টের জন্য যেই অ্যাবনর্মালিটিগুলি থাকতে পারে, পেশেন্ট যেমন আন্ডারনরিশ থাকতে পারে, পেশেন্টের সাইকোলজিক্যাল অ্যাবনর্মালিটিস থাকতে পারে, তো সেগুলিকে অ্যাড্রেস করতে হবে, এবং ট্রিটমেন্ট অফ ম্যালনিউট্রিশন। দেন আমরা ইন্টারভেনশন আসলে আমরা কী করতে পারি, যেমন ডাইলেটেশন ও স্টেন্টিং অফ দ্য প্যানক্রিয়েটিক ডাক্ট স্ট্রাকচার, রিমুভাল অফ দ্য ক্যালকুলাই, ড্রেনেজ অফ দ্য সিউডোসিস্ট, সার্জিক্যাল মেথড যেমন পার্শিয়াল প্যানক্রিয়েটিক রিসেকশন, প্রিজার্ভিং দ্য ডিউডেনাম, প্যানক্রিয়েটর জেজুনেস্টমি। এটা আসলে একটু হাই এন্ডের ডিসকাশন হচ্ছে। আমার মনে হয় যে আমরা ম্যানেজমেন্টের প্রিন্সিপালটা যদি মনে রাখতে পারি এবং প্রাইমারি ম্যানেজমেন্টটা করতে পারি, কারণ কিছু কিছু চিকিৎসার কিছু কিছু অংশ আসলে একদমই স্পেশালাইজড আর সুপার স্পেশালাইজড অংশে আসলে হতে হয়। অটো ইমিউন প্যানক্রিয়েটাইটিসের জন্য কি হতে পারে? ক্রনিক প্যানক্রিয়েটাইটিস ক্যান মিমিক ক্যান্সার ক্যারেক্টারাইজড বাই অ্যাবডোমিনাল পেইন, ওয়েট লস, অবস্ট্রাকটিভ জন্ডিস উইদাউট অ্যাকিউট অ্যাটাক অফ প্যানক্রিয়েটাইটিস। May be associated with autoimmune disease. Blood test reveals increased serum IgG or IgG4. Response to glucocorticoids. Some patients require azathioprine. তো এখানে যেটা অটোইমিউন প্যানক্রিয়েটাইটিস যদি হয়, এটা আরেকটা নামও আছে, IgG4 রিলেটেড ডিজিজ আর কি। তো ফলে IgG4 এর কনসেন্ট্রেশনটা দেখা যায় বেড়ে যায়। তো এটা তো একটা অটোইমিউন প্যানক্রিয়েটাইটিসে হচ্ছে ক্রনিক প্যানক্রিয়েটাইটিস হয়, এবং অনেক সময় দেখা যায় যে কোনো অ্যাকিউট অ্যাটাক ছিল না, রিকারেন্ট অ্যাটাক দীর্ঘমেয়াদে হতে থাকে। তো এইটুকুই মোটামুটি আজকে আমাদের ক্রনিক প্যানক্রিয়েটাইটিসের উপর লেকচার। আমরা একটু ওভারভিউ নেই। তো ক্রনিক প্যানক্রিয়েটাইটিসটা আসলে কী হচ্ছে, যে এটা একটা ক্রনিক কন্ডিশন, ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন, এবং আলটিমেটলি যে কোনো ক্রনিক অসুখের মতোই এটাতে ফাইব্রোসিস ডেভেলপ করে, এবং প্যানক্রিয়াস যেই গ্ল্যান্ড, আলটিমেটলি যেটা দেখা যায় যে এটার ফাংশন ডিক্লাইন করতে থাকে। মোস্ট কমন কজ হচ্ছে অ্যালকোহল, এবং মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে মিডল এজড অ্যালকোহলিক মেল। প্রেজেন্টেশনটা কীভাবে হতে পারে? প্রেজেন্টেশনটা হতে পারে হলো যে রিকারেন্ট অ্যাটাক অফ অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস, মানে অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, যেটা ব্যাকে রেডিয়েট করবে, অথবা এমন হতে পারে যে পেশেন্ট প্রেজেন্ট করলো যে অ্যাবডোমিনাল পেইন, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস আছে, পেশেন্ট থিন ম্যালনরিশড হতে পারে, হিস্ট্রি অফ অ্যালকোহল কনজাম্পশন থাকতে পারে, পেশেন্ট আন্ডারওয়েট হতে পারে, এবং এমন হয় যে পেইন রিলিফটা হলো মোহামেডান স্প্রেয়ার পজিশনে। আমরা যদি এক্সামিনেশনে যাই তখন আন্ডারওয়েটের একটা পেশেন্ট পেতে পারি, যার হলো পিগমেন্টেশন থাকতে পারে অ্যাবডোমেন এবং ফ্ল্যাঙ্কে, রিপিটেড হট ওয়াটার বোতল মানে ব্যবহার করার জন্য, পেইন রিলিফের জন্য। তো এভাবে আমাদের পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, এবং আমরা তারপরে যদি যে ইনভেস্টিগেশনস করতে যাই, ইনভেস্টিগেশনস আমরা তিনটা প্রিন্সিপালের উপরে করব। একটা হলো ডায়াগনোসিস, আর একটা হচ্ছে প্যানক্রিয়েটিক
ফাংশন, আরেকটা হচ্ছে যে আমাদের কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে নাকি। যদি ডায়াগনোসিসের জন্য হয় তাহলে আসলে আমরা আইদার আল্ট্রাসোনোগ্রাম অর সিটি স্ক্যান অথবা ইন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাম অথবা এমআরআই এইভাবে করা হবে। প্যানক্রিয়েটিক ফাংশন দেখার জন্য আমরা যেটা করতে পারি যে একদম প্যানক্রিয়েটিক জুস কালেকশন করতে পারি আফটার সিক্রেটিং ইনজেকশন। এটা আসলে একটা ইনভেসিভ প্রসিজিওর এবং বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয় না। তাহলে কি করা যেতে পারে? প্যানক্রিওলোরাইল টেস্ট অথবা ফিকাল প্যানক্রিয়েটিক ইলাস্টেজ, সেটা অ্যাসেস করা যেতে পারে। ম্যানেজমেন্টের জন্য আমাদের প্রথম যেটা আসতেছে সেটা হলো যে আমাদের যদি অ্যালকোহল পজিটিভ এজেন্ট হয় সেক্ষেত্রে অ্যালকোহল মিসইউজটাকে বন্ধ করতে হবে, এবং সেই ক্ষেত্রে যেটা হবে যে শুধু অ্যালকোহল অ্যাবস্টেইন করতে পারলেই অনেক সময় দেখা যায় যে হয়ে যায়, ডিজিজ প্রোগ্রেশনটা হল্ট হয়ে যায় এবং অ্যাবডোমিনাল পেইন কমে আসে। পেইন রিলিফের জন্য আমরা এনএসআইডি ব্যবহার করতে পারি, অ্যানালজেসিক্স ব্যবহার করব, এবং প্রথমে এনএসআইডি দেন অপোয়েটস এবং তারপরে মেবি প্রিগাবালিন অথবা লো ডোজ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহার করা যেতে পারে। প্যানক্রিয়েটিক এনজাইম সাপ্লিমেন্ট আমরা করতে পারি অথবা সার্জিক্যাল এবং এন্ডোস্কোপিক থেরাপির প্রয়োজন হতে পারে। এবং ম্যাল অ্যাবজর্পশন যদি থাকে সেক্ষেত্রে ডায়েটারি ফ্যাট রেস্ট্রিকশন এবং প্যানক্রিয়েটিক এনজাইম সাপ্লিমেন্টস সাথে প্রোটন পাম্প ইনহিবিটর ডিউডেনাল পিএইচটাকে নর্মাল রাখার জন্য। যেই কমপ্লিকেশনসগুলি হতে পারে সেগুলির জন্য আমাদের অনেক সময় সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন। অ্যান্ড ফাইনালি দেয়ার ইজ ক্রনিক প্যানক্রিয়েটাইটিস। ক্রনিক প্যানক্রিয়েটাইটিসের জন্য যেটা হয় যে অনেক সময় আমরা দেখি যে IgG4 রিলেটেড প্যানক্রিয়েটাইটিস হতে পারে। সেই ক্ষেত্রে এক্ষেত্রে আমরা কর্টিকোস্টেরয়েড অনেক সময় ব্যবহার করতে হয় এবং অ্যাজাথিওপ্রিন প্রয়োজন হতে পারে। তো ইন শর্ট এটা আমাদের আসলে ক্রনিক প্যানক্রিয়েটাইটিসের উপর খুব ছোট একটা লেকচার। সবাইকে ধন্যবাদ।